আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম জ্ঞানমূলক প্রশ্ন থেকে যদি লক্ষ্য করি, বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল কাকে বলে। আমরা জানি আমাদের ছেলে মেয়েদের সাধারণত যে 11 থেকে 19 বছর বয়সের সময়কালটা থাকে সেটাকেই বেসিক্যালি আমরা বয়ঃসন্ধিকালীন সময় বলি। এটা বেসিক্যালি একটা বাল্য অবস্থা এবং যৌবনকালের একটা মধ্যবর্তী সময়। চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে, আমাদের মানুষের শৈশবকালের মেয়াদ আসলে কত বছরের হয়। মানে আমাদের কিন্তু প্রত্যেকটা ধর স্টেজ ডিভাইড করা, যে এটা শৈশবকাল, এটা কৈশোরকাল, এটা বয়ঃসন্ধিকাল, এটা শিশু, ঠিক আছে, এটা যৌবন, এরকম ভাগ করা। তাহলে আমাদের শৈশবকালের মেয়াদ হলো জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত। আমাদের বয়ঃসন্ধিকালের সময় কত? আমাদের বয়ঃসন্ধিকালীন সময় হলো 11 থেকে 19 বছর বয়সের সময়কাল পর্যন্ত। চলে যাব চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নে বলা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলা হয়। তাহলে ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলা হয়? যে সকল দম্পতি আসলে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে সন্তান আসলে নিতে ইচ্ছুক না বা হচ্ছে না সামহাও, তাহলে তারা আসলে কি করতে পারে, চাইলে কৃত্রিম উপায়ে তাদের দেহের বাইরের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে সেখানে একটা কিন্তু নতুন করে ভ্রূণ হলো তৈরি করতে পারে এবং সেটাকে একটা নারীর জরায়ুতে স্থাপন করে বাচ্চা আসলে জন্ম দিতে পারে। এটাকে টেস্ট টিউব বেবিও বলা হয়। তো এই যে কৃত্রিম উপায়ে দেহের বাইরে ডিম্বাণু এবং শুক্রাণুর যে মিলন ঘটানো হলো, এটাকেই বেসিক্যালি বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। চলে যাব পরবর্তী প্রশ্নতে, টেস্ট টিউব বেবি কাকে বলে। এই যে কৃত্রিম উপায়ে আমরা দেহের বাইরের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে যে ভ্রূণটা সৃষ্টি করলাম, এই ভ্রূণটাকে যখন নারীর জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুটাকে আমরা জন্ম দিলাম, এই টোটাল প্রসেসটাকে, ওই বাচ্চাটা যে হইলো, তাকেই আসলে বলা হয় টেস্ট টিউব বেবি। চলে যাব আমাদের সেক্স ক্রোমোজোম কাকে বলেতে। আমরা জানি যে আমাদের মানুষের শরীরের মধ্যে বেসিক্যালি 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম আমাদের নারী এবং পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে একই রকমের, যেগুলোকে বলা হয় অটোজোম। আর বাকি যে 1 জোড়া ক্রোমোজোম থাকে, সেই 1 জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম কিংবা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে, বলা হচ্ছে অটোজোম কাকে বলে। অলরেডি আমি আগের কোয়েশ্চেনেই বললাম যে স্বাভাবিক যে 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম নারী পুরুষের শরীরের মধ্যে একই রকমের, সেই 22 জোড়া ক্রোমোজোমকেই বলা হয় অটোজোম। কিভাবে লিখতে পারি? মানুষের জীবকোষে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম ব্যতীত বাকি যে 22 জোড়া ক্রোমোজোম গুলো রয়েছে তাদেরকেই বলা হয় অটোজোম। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে, বলা হচ্ছে জৈব বিবর্তন কাকে বলা হয়। তাহলে যে ধীর, অবিরাম এবং চলমান পরিবর্তন দিয়ে কোন একটা সরলতর নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নততর নতুন প্রজাতি বা জীবের একটা উদ্ভব ঘটে, তাকেই বলা হয় জৈব বিবর্তন। নবম প্রশ্নতে বলা হচ্ছে নিউক্লিয় প্রোটিন কাকে বলা হয়। তাহলে প্রোটিন আর নিউক্লিয়িক অ্যাসিড দুইটাকে যদি একসাথে যুক্ত করে দেওয়া হয়, তাহলে যে নতুন যৌগটা সৃষ্টি হয় সেটাকেই বলা হয় নিউক্লিয় প্রোটিন। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে তুলনামূলক সারির স্থান বলতে আসলে কি বোঝায়। বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলো রয়েছে তাদের যে অন্তর্গঠন, মানে তাদের ইন্টারনাল যে গঠন, সেই গঠনের মধ্যে মিল থাকতে পারে, অমিল থাকতে পারে, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনাটাকেই বলা হয় তুলনামূলক সারির স্থান। আমাদের পরবর্তী 11 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। নিষ্ক্রিয় অঙ্গ বলতে আমাদের শরীরে এমন অঙ্গগুলোকে বোঝায় যে আমাদের শরীরে কিছু অঙ্গ আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে আছে, বাট তার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, এই ধরনের অঙ্গগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। সো আমরা কিভাবে লিখবো যে আমাদের জীবদেহে এমন কতগুলো অঙ্গ রয়েছে যা আসলে কিছু জীবদেহের মধ্যে সক্রিয় থাকে। ধরো আমার শরীরের মধ্যে সিকাম আছে, এটা অন্য কোনো একটা জীবদেহের মধ্যে ঠিক কাজ করে, তার একটা কোনো কাজ আছে, বাট আমার শরীরে সেটার কোনো কাজ নাই। সো এরকমই বুঝাইছে যে যেমন অপর জীবদেহ দেহে কিন্তু অপর জীবদেহে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মানে তার কোনো কাজই থাকে না, এমন ধরনের অঙ্গগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ, যেমন মানুষের সিকাম, অ্যাপেন্ডিক্স, এগুলা। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে জীবাশ্ম ফসিল বলতে আসলে কি বোঝায়। আমাদের এই যে ভূগর্ভের মানে মাটির নিচের শিলাস্তরে আমরা জানি যে কিছু যদি হলো গিয়ে চাপা পড়ে থাকে অনেক দিন ধরে, ওগুলোকে আমরা আসলে বলি জীবাশ্ম। কিন্তু সেই জিনিসটা যদি আমাদের হলো কি জীবিত অবস্থায় থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি জীবিত জীবাশ্ম। আর আমাদের যদি এমনিতেই ধরো মৃত কোনো কিছু অনেক দিন ধরে হলো চাপা পড়ে আছে, তখন সেটাকে আমরা কি বলি, জীবাশ্ম বা ফসিল বলে থাকি। সো কিভাবে বলতে পারি, আমাদের ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহ ছাপকে আসলে বলা হয় কি বলতো, জীবাশ্ম। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায়। আমি আগের প্রশ্নটাতেই বললাম যে এই যে আমাদের মাটির নিচে ধরো চাপা পড়ে আছে, ঠিক, কিন্তু সেই জিনিসটা এখনো আসলে বেঁচে আছে, মাটির নিচে চাপা পড়ে আছে সেটা মেইন না, ধরো অনেক বছর আগের কিছু একটা, ঠিক আছে, ওই সময়কার তার সমসাময়িক
সমসাময়িক যেই প্রাণীগুলা ছিল বা যেই জীবগুলা ছিল তারা আসলে অনেক আগেই মারা গেছে, ঠিক আছে, ধর কয়েকশো মিলিয়ন বছর আগের ঘটনা, বাট ওগুলো এখনো হলো গিয়ে কোনো ধরনের পরিবর্তন ছাড়া কেউ কেউ বেঁচে আছে। সো তাদেরকে বলা হয় বেসিক্যালি জীবন্ত জীবাশ্ম। বলা হচ্ছে যে কতগুলো জীব সদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকমের পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক জীবেরই ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে। এই ধরনের জীবকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তোমাকে জিজ্ঞেস করছে একটা জীবন্ত জীবাশ্মের নাম দিতে, তাহলে একটা জীবন্ত জীবাশ্মের নাম কি হতে পারে? লিমুলাস বা লাল কাঁকড়ার কথা, রাজ কাঁকড়ার কথা আমরা এখানে বলতেছি। আমাদের পরবর্তীতে বলছে হরমোন কাকে বলে। হরমোনটা কোথা থেকে আসতেছে? এই যে আমাদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন রকমের পরিবর্তন হয় না, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, তাহলে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো কেন হয়? কারণ আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বিভিন্ন রকমের হরমোন আসলে নিঃসৃত হয়, এবং এই কারণে বেসিক্যালি কি হয়, আমাদের মানে এই রাসায়নিক পরিবর্তন মানে আমাদের শরীরের শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো আসে। তো হরমোনটা অ্যাকচুয়ালি কি? হরমোন হলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ, যেটা আমাদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন রকমের পরিবর্তনের জন্য দায়ী। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ আসলে কাকে বলা হয়। তাহলে আমাদের বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা আসলে একই কাজ করে, সে অঙ্গগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। যেমন পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা আসলে কি করা হয়? উড়ার জন্য ব্যবহার করা হয়। দেখো ডানা মানে দুইজনেরই ডানা আছে, ঠিক আছে, কিন্তু দুইজনের ডানাটাই কি করে? উড়ার কাজে ব্যবহার হয়, কিন্তু তাদের অ্যাকচুয়ালি কি মানে গঠন একই রকমের? একটা প্রজাপতির ডানার বাদুড়ের ডানা কি একই রকমের গঠন? না, তাদের গঠন কিন্তু একই রকমের না, বাট দুইটার কাজ কিন্তু সেম। তো এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলি সমবৃত্তীয় অঙ্গ। আমাদের বলছে গর্ভপাত কি? গর্ভপাতকে আমরা ইংলিশে বললে মনে হয় খুব ভালো চিনি, তাই না? মিসক্যারেজ বলে যেটা। ধরো তোমার গর্ভের মধ্যে হলো গিয়ে একটা বাচ্চা ছিল, একটা ভ্রূণ ছিল, সেটা হলো গিয়ে ওই 9 মাস বা 10 মাস আগে যেটা হলো গিয়ে মানে 10 মাস পরে যে একটা সুস্থ সন্তান জন্ম হওয়ার কথা, বাট সেটা তার আগেই মনে করো তোমার গর্ভের মধ্যে মৃত মানে মরে গেছে বা সামহাও নষ্ট হয়ে গেছে, তখন সেটাকে বেসিক্যালি বলা হয় গর্ভপাত বা মিসক্যারেজ। বলা হচ্ছে ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে স্বতঃস্ফূর্তভাবে জরায়ু থেকে যদি ভ্রূণটা বের হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় গর্ভপাত। আমাদের পরবর্তী প্রশ্নতে বলছে সমসংস্থ অঙ্গ বলতে আসলে কি বোঝো? তো সমসংস্থ অঙ্গ বলতে আসলে কি বোঝায়? যে সকল অঙ্গে আকৃতিগত পার্থক্য দেখা দিলে অভ্যন্তর যে অস্থিবিন্যাস সেগুলোর মৌলিক প্রকৃতি আসলে একই ধরনের। দেখো দেখতে মনে করো আলাদা, ঠিক আছে, কিন্তু তাদের যে অস্থিবিন্যাস মানে হাড়গুলা যেমন ধরনের করে আসলে সাজানো, এরকম অনেক ধরনের অঙ্গ আছে, মানে অনেক ধরনের অঙ্গগুলো আছে, এই ধরনের অঙ্গগুলোকে সমসংস্থ বলে। যেমন পাখির ডানা, তাদের যে অস্থিবিন্যাস মানে তাদের যে হাড়গুলা যেমন ভাবে লাগানো, বাদুড়ের ডানায় অলমোস্ট সেম, তিমির ফ্লিপারেও সেম অলমোস্ট, সিলের অগ্রপদেও, মানুষের হাতেও, ঠিক আছে, সো এরকম। পরবর্তীতে আমাদের বলছে ল্যামার্কিজম আসলে কি। সো ল্যামার্কের তত্ত্বকে আসলে ল্যামার্কিজম বলে, এবং ল্যামার্ক কি বলছিল? নতুন প্রজাতির অথবা একটা প্রজাতি থেকে অন্য একটা প্রজাতির উৎপত্তি সম্পর্কিত সে একটা তত্ত্ব প্রদান করেছিল, এবং সেই তত্ত্বকেই বলা হয় ল্যামার্কিজম। পরবর্তী 20 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে প্রত্ন জীববিদ্যা আসলে কাকে বলা হয়। আমাদের বিজ্ঞানের যেই শাখার মধ্যে বর্তমানে পৃথিবী থেকে যে বিলুপ্ত জীব রয়েছে সেই জীব সম্পর্কে অনুসন্ধান করা হয় তাকে বেসিক্যালি প্রত্নজীববিদ্যা বলা হয়। আশা করি আজকে ক্লাসে সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আরো একটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।